আয়রাত, আপনি একটা কথা মাথায় রাখুন, আমি মরে যাব তবুও আপনাকে বিয়ে করব না। শুনেছেন আপনি? করব না। রাইট নাও আই এম নট ইন্টারেস্টেড টু আর্গুমেন্ট উইথ ইউ। আর সময়ই বলে দেবে যে কে কাকে বিয়ে করে। আব্রাহাম রুম থেকে বেরিয়ে পড়ল। আয়রাত তো রাগে ফেটে পড়ছে। নিজের চুল নিজেরই এখন ছিঁড়তে ইচ্ছে হচ্ছে তার। রেগে আয়রাত হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে ফেলছে। আব্রাহাম কটেজ থেকে ফিরে এলো। ড্রাইভিং সিটে বসে কানে এয়ারপড লাগিয়ে ড্রাইভ করতে লাগলো। আব্রাহাম রাশেদকে ফোন দিল। রাশেদ, আমার হাজারখানেক ক্যাকটাস গাছ লাগবে। ক্যাকটাস গাছ? কিন্তু কেন স্যার? ওই গাছগুলোতে অনেক বিষ থাকে স্যার। একবার গায়ে ফুটলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর ব্যথার কথা তো না বললাম। ইয়া, আই নো দ্যাট, বাট আই নিড দ্যাট। ওকে স্যার, পেয়ে যাবেন আজ রাতের মধ্যেই। গুড। বিটিভি রাশেদ, আশরাফুল আহমেদের খবর কি? স্যার, কে তার ঔষধের কারখানা পুড়িয়ে দিয়েছে উনি তাকে দিনরাত এক করে খুঁজছেন। ভালো তো, খুঁজতে দাও, দেখি বের করতে পারে কিনা। রাশেদ, এই এলাকায় যত কালো টাকার ব্যবসা আছে তার সব ইনফরমেশন চাই আমার উইদিন 1 আওয়ার। ওকে? জি স্যার, পেয়ে যাবেন। আব্রাহাম গাড়ি ঘুরিয়ে চৌধুরী ভবনের দিকে নিয়ে গেল। ওই দেখো, জামাই এসে গেছে। ওয়েট, হোয়াট? আরে অয়ন, এখন থেকেই তোর বিয়ে নিয়ে পড়ে গেছে। তোর বিয়েতে এই করবে, সেই করবে। আরে করব না, একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। আর আমার অবশ্য একটা প্ল্যান আছে যে হবু ভাবির কোনো বোন বা বান্ধবী থাকলে আমার সুবিধে হতো আর কি। বাপি, আমি কাল আয়রাতকে বাসায় নিয়ে আসব। তো আমরা আমাদের মেয়েকে বরণ করে আনতে পারবো, তা নিয়ে তোমার ভাবতে হবে না। না মানে, হয়েছে হয়েছে, আর না মানে মানে করতে হবে না। রুমে গিয়ে রেস্ট কর, কাল অনেক কাজ আছে। হ্যাঁ বাপি। আব্রাহাম সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। সেই সময় রাশেদের ফোন আসলো। হ্যাঁ বলো। স্যার, 1000 ক্যাকটাস পেয়ে গেছি। গ্রেট। কি করতে হবে জানো তো? জি স্যার। দেন গো ডু ইট। ওকে স্যার। আব্রাহাম ফোন রেখে দিল এবং একসময় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আব্রাহাম রেডি হয়ে নিল। হোয়াইট কালার জিন্স, হোয়াইট কালার শার্ট, স্কাই ব্লু কালার জ্যাকেট অ্যান্ড শুজ, হাতে ব্র্যান্ড ওয়াচ, সিল্কি চুল, বেশ রেডি হয়ে গেল আব্রাহাম। নিচে নেমে এলো। আব্রাহাম, বাপি, বাপি। অয়ন, আরে ওয়াহ, এটা কি আমার দাদা ভাই নাকি? আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে তোকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবির আহমেদ, আব্রাহাম বাবা, বাইরে যাচ্ছিস? হ্যাঁ বাপি, আমি আয়রাতের কাছে যাচ্ছি। যা, জলদি যা, তাড়াতাড়ি আয়রাত মাকে বাড়ি নিয়ে আয়। হ্যাঁ বাপি, আমি যাই। আব্রাহাম বের হয়ে পড়ল আয়রাতকে আনার উদ্দেশ্যে। আব্রাহামের মনে শুধু এখন একটাই কথা বারবার আসছে, আর তা হলো যে করেই হোক আয়রাতকে তার হতেই হবে, আয়রাতকে তার আপন করে নিতেই হবে। আয়রাত শুধুই আব্রাহামের। গাড়ি চালাতে চালাতে আব্রাহাম কটেজের সামনে এসে দাঁড়ালো। মুখে ভুবন ভুলানো হাসি নিয়ে আব্রাহাম ওপরে চলে গেল। আর যেতেই যা দেখল তাতে আব্রাহাম থ মেরে গেল। দেখল যে আয়রাত রুমের সব জানালার পর্দা একসাথে বাঁধছে। আব্রাহাম এভাবে যে রুমে ঢুকে পড়বে তা আয়রাতের ভাবনার বাইরে ছিল। আয়রাত আসলে এখান থেকে পালানোর জন্য সব কাপড় একসাথে বাঁধছিল, কিন্তু আব্রাহাম যে এসে একদম আয়রাতকে হাতে নাতে ধরে ফেলবে তা জানা ছিল না। আয়রাতের আত্মাটা কেমন জানি চমকে উঠল। দোয়া দুরুদ যা আছে সব পড়তে লাগলো আয়রাত। মনে হচ্ছে এখনই কোনো একটা তুফান উঠবে। আব্রাহাম ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। আয়রাতের দিকেই সে একাধারে তাকিয়ে আছে, যেন এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আয়রাতের তো যায় যায় অবস্থা। কয়েকটা শুকনো ঢোকও গিলল আব্রাহাম। দাঁতের চোয়াল শক্ত করে আয়রাতের দিকে এগোতে লাগল। আয়রাত ভয়ে চোখ খিচে বন্ধই করে ফেলল। কিন্তু না, হলো তার পুরো উল্টোটা। আব্রাহাম আয়রাতের কাছে গিয়েই ফিক করে হেসে দিল। পেট ধরে বিছানাতে বসে হাসতে লাগলো। আয়রাত এবার হু হু হাহা হাসির শব্দে পিটপিট করে চোখ খুলল এবং সামনে তাকিয়ে দেখল আব্রাহাম হেসে কুটি কুটি হচ্ছে। এবার আয়রাত একদম বোকা বনে গেল। আব্রাহাম পেট ধরে বিছানাতে বসে হাসছে। আয়রাত এবার চোখ ছোট ছোট করে আব্রাহামের দিকে তাকালো। এভাবে হাসার কি হলো? ও গড, বেবি গার্ল, লাইক সিরিয়াসলি? আয়রাত, কি বলতে চাচ্ছেন আপনি? বেবি গার্ল, তোমার রুমের সামনে করিডোর রয়েছে, আর আমি জানি যে তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে তুমি প্রথমে এখান থেকেই ট্রাই করবে। যদিও এখান থেকে পালানোর উপায় আর নেই বলতে আমি রাখিনি, তাও তুমি পালানোর চেষ্টা করেছো। বাহ, আমার বউয়ের দেখি অনেক কনফিডেন্স। জান পাখি, এবার এক কাজ করো, তুমি একটু তোমার করিডোর থেকে নিচের দিকে উকি দাও তো। আয়রাত খিদ আর ধীরে ধীরে করিডোরের দিকে গেল। তারপর হালকা ঝুঁকে নিচের দিকে তাকালো। নিচের দিকে তাকিয়ে আয়রাতের চোখ ছানা বাড়া। আয়রাত যেন অবাকের উপর অবাক হয়ে গেল, গায়ে কাটা দিয়ে উঠল। আয়রাত নিচের দিকে তাকিয়ে দেখল সব ইয়ায়া বড় বড় ক্যাকটাস গাছ। করিডোরের নিচেই অনেক বড় বাগান, আর সেই পুরো বাগান জুড়ে রয়েছে এই ক্যাকটাস গাছ, একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার নিচে নামলেই শেষ। আয়রাতের তো আগেই ভীষণ ভয় লাগতে লাগলো। গাছের কাঁটাগুলো যেন চাকুর ধারকেও হার মানাবে।
এগুলো যদি কোনোভাবে কারো গায়ে ফোটে এবং বিষ শরীরের ভিতরে চলে যায় তাহলে সোজা হসপিটালে। আয়রাত নিচের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই আব্রাহাম পিছন থেকে এসে আয়রাতকে ধাক্কা দিল। আয়রাত ভয়ে অনেক জোরে চিল্লিয়ে উঠল। আব্রাহাম সাথে সাথে আয়রাতকে টেনে নিজের সাথে লাগিয়ে দিল এবং পেট চেপে ধরল। আয়রাতের কানের কাছে ফিসফিসিয়ে বলতে লাগলো, জান পাখি, তুমি নিজেকেও ততটা ভালো করে চেনো না যতটা আমি তোমাকে চিনি। আমি জানতাম যে তুমি একদিন না একদিন এখান থেকে পালানোর চেষ্টা অবশ্যই করবে। আর আমার কেন জানি মনে হলো যে গতকাল যেহেতু তোমাকে আমাদের বিয়ের কথা বলেছি, তো তুমি আজই হয়তো পালানোর কথা মাথায় আনবে। তো তাই আমার এই ব্যবস্থা করা। কি করব জান বলো? আমি তো তোমাকে এভাবে যেতে দিতে পারি না, তাই এমন করলাম। আমি তোমার ক্ষতি চাই না, কিন্তু তুমি যদি আমার থেকে দূরে যাওয়ার বা আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করেছো, তো তাহলে প্রথমে তোমাকে মারব, পরে নিজে মরব, বুঝলে বেবি গার্ল? আয়রাতের গলা দিলে কোনো কথা নামছে না। আব্রাহাম মাথা তুলে আয়রাতের দিকে তাকালো, দেখলো আয়রাত বড় বড় চোখে নিচে তাকিয়ে আছে। আব্রাহামের অনেক হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসা যাবে না। আব্রাহাম আয়রাতের দিকে এগিয়ে গেল। আব্রাহাম আয়রাতের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে নিল। নেশা লাগানো কণ্ঠে বলতে লাগলো, জান পাখি, দেখো প্লিজ এভাবে আমার সামনে বারবার এসো না, আমি মরেই যাব। নিজেকে সামলাতে পারি না এভাবে দেখতে তোমায়, আউট অফ কন্ট্রোল হয়ে পড়ি। তুমি এভাবেই আমাকে সেই প্রথম দিন থেকে ঘায়েল করে যাচ্ছ। আয়রাত বেবি, প্লিজ এবার তো থামো। ভালোবাসি, অনেক ভালোবাসি। আয়রাত এবার আব্রাহামের দিকে মুখ তুলে তাকালো। আব্রাহাম মুচকি হেসে আবার আয়রাতকে বলতে লাগলো, জান পাখি, আমরা এক জায়গায় যাব, তাই ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে এসো, আমি মেয়েদের পাঠিয়ে দিচ্ছি। এই বলে আব্রাহাম আয়রাতকে ছেড়ে চলে যেতে নিল, কিন্তু আয়রাত পিছন থেকে হালকা চিল্লিয়ে আবার বলতে লাগলো, আপনি কি বুঝেন না? শুনেননি আমি কি বলেছি? পারবো না আমি আপনার হতে, আর কোথাও যাব না আমি আমার পাপার বাড়িতে যাব। আব্রাহাম আর কিছু না বলে অগ্নি চোখে আয়রাতের দিকে তাকালো। ব্যাস এইটুকুনি যথেষ্ট ছিল আয়রাতের জন্য। আয়রাত নিবিষেই ভিজা বিড়াল হয়ে গেল, আর কিছু না বলে সোজা ওয়াশরুমের ভিতরে চলে গেল। আয়রাত ওয়াশরুমের ভিতরে গিয়ে যেন প্রাণে বাঁচল। বেশ কিছুক্ষণ পর আয়রাত ফ্রেশ হয়ে রুমে এসে পড়ল। রুমে এসেই আয়রাত দুজন মেয়েকে দেখতে পেল। আয়রাত কিছুটা কপাল কুঁচকাল। কে তোমরা? ম্যাডাম, আমাদের আব্রাহাম স্যার পাঠিয়েছেন আপনাকে রেডি করানোর জন্য। এই না না, তোমরা যাও, আমি কোনো রেডি টেডি হব না। দুজন মেয়ে, ম্যাডাম প্লিজ জেদ করবেন না, নয়তো স্যার আমাদের অনেক বকবে, ইভেন স্যার আমাদের চাকরিও খেয়ে দিতে পারেন। ম্যাডাম প্লিজ। আল্লাহ, উঠায়া নেও আমারে তুমি, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? সবসময় মানুষকে ভয়ের উপরে রাখে মনে মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি করো আমাকে। আয়রাত একরাশ বিরক্তি নিয়ে বসে পড়ল এবং মেয়েরা তাকে রেডি করিয়ে দিতে লাগলো। অবশেষে কাজ শেষ হলো। আয়রাত একটা আকাশি কালারের চুড়িদার পরেছে, হাতে সাদা নীল কালারের চুড়ি, চোখে গাঢ় কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া, কানে ঝুমকা। এক কথায় অসম্ভব সুন্দরী লাগছে আয়রাতকে। আয়রাত ওপর থেকে নিচে নামতে লাগলো। আব্রাহাম দরজায় দাঁড়িয়ে ফোনে কারো সাথে যেন আলাপ করছিল। কারো শব্দ পেয়ে ভীষণ ভিড়ে তাকালো, দেখল যে আয়রাত নেমে আসছে। আব্রাহাম কথা শেষ না করেই ফোন কেটে দিল। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে আছে যে আছেই, চোখ সরানোর নাম নেই। নাম নেই বলতে আব্রাহাম চাইছে না চোখ সরাতে, আব্রাহাম চাইছে সময়টা যেন এখানেই থেমে যায়। এক ঘোর লাগা নয়নে আব্রাহাম তাকিয়ে আছে। আয়রাত যত সামনে এগিয়ে আসছে আব্রাহামের হৃদস্পন্দনে তত বাড়ছে। আয়রাতকে দেখে আব্রাহাম তার বুকের বাম পাশে হাত রেখে দিল। আব্রাহামের এমন চাহনি দেখে আয়রাতের বেশ অস্বস্তি লাগতে লাগলো। আয়রাতের মনে হচ্ছে কোথাও কিছু হয়েছে, তাই বারবার নিজের চুল আর জামা ঠিক করছে। আয়রাত দেখল আব্রাহাম সেই একইভাবে তাকিয়ে আছে। এবার আয়রাত দুবার গলা খাখাড়ি দিল। আব্রাহামের ঘোর কেটে গেল এতে। আব্রাহাম আয়রাতের কাছে এগিয়ে গেল। আব্রাহাম আয়রাতের কোমর জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে নিল। নেশা লাগানো কণ্ঠে বলতে লাগলো, জান পাখি, দেখো প্লিজ এভাবে আমার সামনে বারবার এসো না, আমি মরেই যাব। নিজেকে সামলাতে পারি না এভাবে দেখতে তোমায়, আউট অফ কন্ট্রোল হয়ে পড়ি। তুমি এভাবেই আমাকে সেই প্রথম দিন থেকে ঘায়েল করে যাচ্ছ। আয়রাত বেবি, প্লিজ এবার তো থামো। ভালোবাসি, অনেক ভালোবাসি। আয়রাত এবার আব্রাহামের দিকে মুখ তুলে তাকালো। আব্রাহাম মুচকি হেসে আবার আয়রাতকে বলতে লাগলো, জান পাখি, আমরা আমাদের বাড়িতে যাচ্ছি, মানে তোমার হবু শ্বশুর বাড়ি। সেখানে আমার বাপি ভাই আছে, আর এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তোমাকে যেতেই হবে। আর শুনো, তুমি যদি সেখানে গিয়ে উল্টাপাল্টা কিছু করো বা আমার কথার বাইরে যাওয়ার চেষ্টা করেছো, তাহলে মনে রেখো আমার থেকে খারাপ আর কেউ হবে না। সেখানে বাপি যা বলবে তুমি তা মেনে নিবে। ভুলেও বাপি যেন না জানতে পারে যে আমি আমার বউকে তুলে এনেছি। আর আমি তোমাকে যেমন ভালোবাসি, ঠিক তেমনই আমার বাপি ভাইকেও ভালোবাসি। তো প্লিজ কোনো পাগলামি করবে না। ইজ দ্যাট ক্লিয়ার বেবি গার্ল? আব্রাহাম আয়রাতের হাত ধরে বাড়ির বাইরে নিয়ে এলো, গাড়িতে বসিয়ে দিল। আয়রাত পুতুলের মতো বসে সব শুধু দেখে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? মুচকি হাসি। আব্রাহাম, কি হলো, কিছু বলছেন না যে? যাচ্ছি কোথায় আমরা?
আব্রাহাম আর কিছু না বলে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সিটি বাজাতে লাগলো। আয়রাতের প্রচুর রাগ হতে লাগলো। আয়রাত আর কোনো কথা না বলে দুহাত ভাঁজ করে মুখ ফুলিয়ে বসে রইল। আব্রাহাম গাড়ি চালাতে চালাতে চৌধুরী ভবনের সামনে চলে এলো। প্রথমে নিজে নেমে এলো, তারপর আয়রাতকে নামিয়ে আনলো। আয়রাত অবাক হয়ে সবকিছু দেখছে। আমরা আমরা আমাদের বাড়িতে, এবার কথা কম, লেটস গো যান। আব্রাহাম আয়রাত বাড়ির ভিতরে যেতে লাগলো। আয়রাত মুগ্ধ দৃষ্টিতে বাড়ি দেখছে। দুপাশে অনেক সুন্দর বাগান, বাগানের মাঝখানে সুন্দর বড় ঝর্ণা, সেখান থেকে ঝরঝর করে পানি পড়ছে। আর এই সবকিছুর ঠিক মাঝখানে রয়েছে সুন্দর বাড়ি। আব্রাহাম আয়রাত বাড়ির সামনে এসে পড়ল। আব্রাহাম কলিং বেল চাপ দিল। আব্রাহামের বাপি দরজা খুলে দিল। আবির আহমেদের মুখে হাসির রেখা ফুটে উঠেছে। আব্রাহাম তার বাপিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। বাপি, দিস ইজ দ্য গার্ল আই লাভ। আয়রাত আব্রাহামের বাপি আবির আহমেদকে দেখল। আয়রাতে কেমন জানি চীনা চীনা লাগতে লাগলো, কিন্তু তবুও কিছু না বলে চুপ করে রইল। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে, মুখের মায়া যেন চাঁদটাকেও হার মানাবে। হ্যাঁ বাপি, আব্রাহাম আহমেদ চৌধুরীর বউ বলে কথা। নাও সরো দেখি, ভিতরে তো যেতে দেবে। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাপি, আবার কি? আরে আমার লক্ষ্মী এসেছে আমার ঘরে। আয়রাতকে পেয়ে যেন চৌধুরী বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। আবির আহমেদ, আয় মা আয়, ভিতরে আয়। অনেক বছর পর আমার এই শূন্য পরিবারটাকে তুই এবার পূর্ণ করতে এসেছিস। আয়রাত আর আব্রাহাম একসাথে ঘরের ভিতরে প্রবেশ করল। আয়রাত সারা বাড়ি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। আব্রাহাম, এইভাবে দেখার কি আছে? এখন থেকে তো আজীবন এখানেই থাকবে। আব্রাহামের প্রতিটি কথায় আয়রাতের রাগ যেন বেড়ে উঠছে বারবার, তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিচ্ছে, কেননা আব্রাহামের বাবা অনেক ভালো একজন মানুষ। এখন যদি আয়রাত কিছু বলে তাহলে তিনি কষ্ট পেতে পারেন, এই ভেবে চুপ করে রয়েছে। আবির আহমেদ, আব্রাহাম, কিরে তুই বৌমাকে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ওকে নিয়ে ওপরে যা, রুমে নিয়ে যা, কিছুটা ফ্রেশ হয়ে পরে খেতে আয়। আমি আজ সব তোদের পছন্দের খাবার বানিয়েছি, নে যা। আয়রাত মাকে তার রুম দেখিয়ে দে। অয়ন, আরে ওয়েট ওয়েট, আমার একমাত্র হবু ভাবিকে আমি নিয়ে যাব, চলো ভাবি। আয়রাত মুচকি হেসে অয়নের সাথে চলে গেল। অয়ন আয়রাতকে নিয়ে ওপরে যেতে লাগল। খুশিতে গদগদ হয়ে অয়ন বলল, অয়ন, ভাবি, আমার না কেন যেন মনে হয় তুমি না অনেক ভালো। আয়রাত, আরে ভাই, কিন্তু তোমার ভাই তো আমাকে ভালো থাকতে দেয় না, সব সময় রাগ দেখায়। অয়ন ফিক করে হেসে দিয়ে, ভাবি আসলে ভাইয়া এমনই, বলতে পারো ভাইয়া নারকেলের মতো, বাইরে থেকে শক্ত আর ভিতর থেকে একদম নরম। আয়রাত, বুঝলাম। আর তুমি কি ভাবি ভাবি ডাকা শুরু করলে? এখনো তো বিয়ে হয়নি। অয়ন, ওহো মেরি পিয়ারি ভাবি, বিয়ে হয়নি কিন্তু হতে কতক্ষণ। আমি ভাবতেও পারি না যে আমার ভাই মানে আব্রাহাম আহমেদ চৌধুরী ও প্রেমে পড়েছে। আয়রাত, কেন, উনি কি মানুষ নন নাকি প্রেমে পড়বে না কেন? অয়ন, আরে ভাবি তুমি বুঝোনি, ভাইয়ার আসলে মেয়েদের থেকে অ্যালার্জি আছে, কিন্তু ইদানিং আমার ধারণা ভুল ছিল, এমনকি বাপিরও। আয়রাত, আচ্ছা অয়ন, তোমার ভাই কি আগে থেকেই এইরকম নাকি, মানে রাগী জেদি একগুয়ে? অয়ন এক লম্বা নিঃশ্বাস ফেলে, না ভাবি, সবার জীবনই গোছালো থাকে, হাসি খুশি থাকে, কিন্তু ভাগ্য সবসময় সঙ্গ দেয় না। ঠিক তেমনই আমার ভাইটার সাথেও হয়েছে, সবই ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে এক ঝড় হাওয়া এসে সব বিখরে দিল। আয়রাত ভ্রুজোড়া কুচকে অয়নের দিকে তাকিয়ে রইল। অয়ন, যাজ্ঞে ভাবি, তুমি এই প্রথম আমাদের বাসায় এসেছ তো, এইসব কথা বাদ দিই আমরা। কথা বলতে বলতে অয়ন আয়রাত একটা সুন্দর রুমের সামনে এসে পড়ল। রুমটা খুব সুন্দর করে সাজানো, দেখেই বোঝা যাচ্ছে যে আয়রাত আসবে বলে গোছানো হয়েছে। অয়ন, ভাবি, এই রুমটা তোমার এই কিছুদিনের জন্য, তারপর তো ভাইয়া আর তোমার রুম একটাই হবে। নাও, এবার তুমি জলদি ফ্রেশ হয়ে নিচে এসে পড়ো, কেমন? আমি যাই। আয়রাত, আচ্ছা। অয়ন এসে পড়ল। আয়রাত বিছানাতে ধোপ করে বসে পড়ল। কি থেকে কি হচ্ছে? আচ্ছা, আব্রাহাম কি আয়রাতকে নিয়ে তার বাপির কাছে মিথ্যা কথা বলল? হ্যাঁ, বলেছে হয়তো, কারণ আব্রাহামের বাপি যদি জানতো যে আয়রাতকে আব্রাহাম তুলে এনেছে, তাহলে কখনোই আব্রাহামের বাপি চুপ করে বসে থাকত না, আর নাই এত খুশি থাকতে পারত। আয়রাত ভাবছে সুযোগ বুঝে আব্রাহামের বাপিকে সব কিছু বলে দিবে, তারপর তো আর আব্রাহাম আয়রাতকে আর আটকে রাখতে পারবে না। হ্যাঁ, এইটাই বেস্ট আইডিয়া। আয়রাত এত কিছু ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে গেল। প্রায় 15-20 মিনিট পর আয়রাত রুমে এসে পড়ল। রুমে এসেই আয়রাত দেখল আব্রাহাম বিছানাতে আধা শোয়া হয়ে আছে এবং হাত আড়াআড়িভাবে ভাঁজ করে আছে। আয়রাত এভাবে হুট করেই আব্রাহামকে দেখে চমকে গেল এবং দিল এক চিল্লানি। আব্রাহাম দ্রুত উঠে গিয়ে আয়রাতের মুখ চেপে ধরল।
আরে আস্তে আস্তে, এভাবে ভূত দেখার মতো চিল্লাচ্ছ কেন? আয়রাত, আব্রাহাম, ওহ সরি সরি, তাড়াতাড়ি করে আয়রাতের মুখ থেকে হাত সরিয়ে। আয়রাত, জোরে জোরে দম নিয়ে, আপনি আসলেই একটা তার ছিঁড়া পাগল। এভাবে কেউ কারো রুমে ঢোকে? আব্রাহাম, যেখানে মানুষটা সহ পুরো রুমটাই আমার, সেখানে বলে কয়ে কেন আসব? আয়রাত, ও হ্যালো মিস্টার, কার বউ? আমি বলেছি না আমি মরে যাব, আপনাকে বিয়ে করব না। আব্রাহাম, বেবি গার্ল, আমাকে বিয়ে না করলে তোমাকে এমনিতেই আমি মেরে ফেলব, তারপর নিজেও মরে যাব। কিন্তু মূল কথা হচ্ছে এমন দিন কখনো আসবেই না, কেননা বিয়ে তো তুমি আমাকেই করবে, তাও 2 দিনের মধ্যেই। আয়রাত, না আব্রাহাম। আব্রাহাম, আর যদি তুমি ভেবে থাকো যে তুমি আমার বাপিকে বলে দিবে, তাহলে পুরোটাই ভুল ভাবছ। আয়রাত, প্লিজ, আপনি কেন এভাবে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কেঁদে কেঁদে আব্রাহাম আয়রাতের হাত ধরে টান দিল। আয়রাত টাল সামলাতে না পেরে আব্রাহামের ওপরে পড়ে গেল। আয়রাত উঠে আসতে চাইলে আব্রাহাম আয়রাতের কোমর জড়িয়ে ধরে। আব্রাহাম আয়রাতের মাথা আব্রাহামের মাথার সাথে ঠেকিয়ে দিল। আয়রাত চোখ বন্ধ করে ফেলল। আব্রাহাম, আমি তোমার জীবন নষ্ট করতে না, বরং তোমাকে আমার জীবনে এনে আমার সাদা কালো জীবনটাকে রঙিন করতে চাচ্ছি। তুমি সেই রংধনু যে তার রং দিয়ে আমার জীবনটাকে রাঙিয়ে তুলবে। জান পাখি, নিড ইউ, ইউ হ্যাভ টু স্টে ইন মাই লাইফ। আয়রাত, নিজেকে আব্রাহামের কাছ থেকে টেনে সরিয়ে, না, সব কিছুই আপনার মতো করে চলবে না। ভালোবাসি না, বাসি না, আর কত করে বলবো? আপনি আমাকে এক প্রকার আটকে রেখেছেন, জোর করে। আমি চাইলেও যেতে পারছি না, আমি আর থাকতে পারছি না এখানে, আমার দম বন্ধ হয়ে আসছে, ছেড়ে দিন আমায় প্লিজ। কেঁদে আব্রাহাম এবার রেগে গেল। অনেক অনেক বুঝিয়েছি তোমায়, কিন্তু তুমি তো ঘাড় তেড়া, বাঁকা পথেই চলবে। আয়রাত, নিজের পরিবারের ভালো চাও তো কোনো রকম কোনো তালবাহানা না করে আমায় বিয়ে করতে রাজি হয়ে যাও, নয়তো তোমার সাথে আর তোমার পরিবারের সাথে কি হবে তা তোমার কল্পনার বাইরে। আয়রাত, কি বলছেন আপনি? আপনি এখন আমার পরিবারের পিছনে কেন পড়লেন? আব্রাহাম, ঘি যখন সোজা আঙুলে না ওঠে তখন আঙুল বাঁকা করতেই হয়, জানো তো জান পাখি? তোমার বাড়ির চারপাশে 24 ঘন্টা নজর রাখছে আমার লোকজন, কে কোথায় যাচ্ছে, কি করছে। দেখো বেবি, এখন যদি তুমি ভালোই রাজি হয়ে যাও তাহলে তো ভালোই, আর যদি রাজি না হও তাহলে তোমার এই ভুলের মাসুল তোমার পরিবারকে ভোগ করতে হবে। আয়রাত কিছু বলছে না, এক দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, চোখগুলোতে অশ্রুবিন্দু টলমল করছে। আয়রাত, মানুষ কতটা নিচে নামতে পারে তা হয়তো আপনাকে না দেখলে বুঝতাম না। আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। আব্রাহাম, তোমার জন্য যত নিচে নামার আমি নামব, যা করতে হয় আমি করব, কিন্তু তোমাকে যে কোনো মূল্যেই হোক আমার হতে হবে। তোমার পরিবারের কোনো ক্ষতি করতে আমি চাইনি, সো প্লিজ তুমি আমাকে এমন কিছু একটা করতে বাধ্য করো না। আর রইল আমার বাপিকে সত্য বলার, তাহলে সে খেয়াল তুমি তোমার মাথা থেকে বের করে ফেলো। আব্রাহাম আয়রাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে নিচে চলে আসলো। আয়রাত রাগে দুঃখে বিছানাতে বসে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্না করতে লাগল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর চোখ মুছে আয়রাত নিচে আসলো। আবির আহমেদ, আরে মা তাড়াতাড়ি আয়, বস বস। আয়রাত দেখল ডাইনিং টেবিলে হাজারটা পদের খাবার। আয়রাত চোখ বড় বড় করে আবির আহমেদের দিকে তাকিয়ে রইল। আবির আহমেদ, কি রে মা, এভাবে কি দেখছিস? তুই আসবি বলেই আমি এত কিছু রান্না করেছি। হঠাৎ আব্রাহাম ধপ করে আয়রাতের পাশে বসে পড়ল। আয়রাত এক রাশ বিরক্তি নিয়ে মুখ ঘুরিয়ে নিল। সবাই খেতে বসল, কিন্তু আবির আহমেদ সেই সময় হঠাৎ বলে উঠল, আয়রাত, মা, যদি তুই মনে কিছু না করিস তাহলে একটা কথা বলি। আয়রাত, জি আঙ্কেল, বলুন। আবির আহমেদ, যদি তুই মনে কিছু না করিস তাহলে আমি তোকে নিজের হাতে তুলে খাইয়ে দিই। সাথে সাথে আয়রাতের চোখ জোড়া ভিজে উঠল। তার পাপার কথা মনে হতে লাগল। আয়রাত বাসায় থাকতে কখনোই তার নিজ হাতে খেত না, হয়তো তার আম্মু নয়তো তার পাপা তাকে খাইয়ে দিত, তবে পাপাই বেশি খাইয়ে দিত। আজ পাপার কথা খুব করে মনে পড়ছে, পাপার সাথে দেখা হয় না কতদিন তার। আয়রাত আর কিছু না বলে মুখে হাসি ফুটিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। আবির আহমেদ পরম আদরে আয়রাতকে তুলে খাইয়ে দিতে লাগল। আয়রাত চোখের পানি ফেলতে লাগল। আবির আহমেদ তা খেয়াল করলেন। আবির আহমেদ, আরে কি মা, তুই কান্না করছিস কেন? মা বাবার কথা মনে পড়ছে বুঝি? আয়রাত অশ্রুসিক্ত চোখে আবির আহমেদের দিকে তাকালো। আবির আহমেদ, আরে পাগলি মা আমার, কান্না করে না এভাবে। আজ থেকে আমিই তোর মা, আমিই তোর বাবা, ঠিক
ঠিক আছে? আর শোন, আমাকে কিন্তু ওইসব আঙ্কেল টাঙ্কেল কোনো কিছু বলতে পারবি না। আব্রাহাম অয়নের মতো করে বাপি ডাকতে হবে। আয়রাত, আচ্ছা বাপি। আবির আহমেদ, এই তো আমার লক্ষ্মী মেয়ে, নে এবার হা কর দেখি। আব্রাহাম, আমাদের দিকেও তো কেউ দেখো, বাপি তো আমাদের ভুলেই গেল, সব আদর ওকে দিচ্ছে। অয়ন, আর বাপি যে আমাকে ঠিক কবে লাস্ট খাইয়ে দিয়েছিল তাও আমার মনে নেই। আব্রাহাম অয়নের কথা শুনে আবির আহমেদ এবং আয়রাত ফিক করে হেসে উঠল। আবির আহমেদ, সর তোরা, আমার মেয়ে এসেছে, আমি এখন থেকে আমার মেয়েকেই আদর করব, ভাগ তোরা। আব্রাহাম অয়ন আহত দৃষ্টিতে আয়রাত আর আবির আহমেদের দিকে তাকিয়ে থাকতে লাগল। আয়রাতের খাওয়ার শেষে আবির আহমেদ আয়রাতকে তার রুমে যেতে বলল এবং রেস্ট নিতে বলল। আয়রাত ভালো মেয়ের মতো তার রুমে চলে গেল। এবার আবির আহমেদের উদ্দেশ্যে আব্রাহাম বলে উঠল, বাপি। বল। আব্রাহাম, বাপি, আমি যাচ্ছি আয়রাত আর আমার বিয়ে আগামী 2 দিনের মধ্যেই সেরে যাক। আবির আহমেদ, আরে তুই তো আমার মনের কথাই বলে দিলি, যত জলদি সম্ভব আয়রাত মামুনিকে বিয়ে করে ফেল, আমরাও তাই চাই। তাহলে আগামীকাল থেকেই আমি তোদের বিয়ের আয়োজন শুরু করি, কি বলিস? অয়ন, আরে বাপি, বলা বলির কি আছে, বিয়ের কাজ শুরু করো। বিয়ে এমন হওয়া উচিত যেন সবাই তাক লেগে যায়। আব্রাহাম। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। আব্রাহাম রুমে গিয়ে ফোনে কথা বলতে লাগল। রাশেদ, স্যার, সকল ইনফরমেশন পেয়ে গেছি। আব্রাহাম, রাশেদ, স্যার, কালো টাকার কালোবাজারে সবার আগে নাম উঠে এসেছে আশরাফুল আহমেদের, তিনিই সবকিছুর মূল। আব্রাহাম, আমি জানতাম এমন কিছু একটাই হবে। রাশেদ, স্যার, কল দ্য মিডিয়া, নিউজটা যেন পাবলিক হয়ে যায়, প্রতিটি চ্যানেলে যেন হেডলাইন এইটাই হয়, শ্বশুর মশাইয়ের সব কিছু তিলে তিলে শেষ করে দিব আমি। রাশেদ, জি স্যার। রাত ঘনিয়ে এলো, সবাই যে যার রুমে, কিন্তু আয়রাতের চোখে ঘুম নেই, সারা ঘর পায়চারি করছে সে, চিন্তায় মগ্ন সে। আয়রাত, পালানোর তো কোনো পথ এখন আর খোলা নেই, তাহলে কি নিজের সাথে যা হতে যাচ্ছে তা চুপচাপ মেনে নিব? নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিব? আর যদি এখান থেকে পালিয়েও যাই তাহলে নিজের পরিবারের ক্ষতি হবে।